হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? শুরু করছি অ্যাঞ্জেল অ্যাঞ্জেলিনা গল্পে ২১তম পর্ব। ন্যান্সির নাক থেকে রক্ত আসছে। আফ্রিদের বুকে ব্যথা করছে। সে অনুভব করলো তার বুকে প্রচণ্ড ব্যথা হচ্ছে। এই মেয়ে ওঠ, ওঠ বলছি। এমন ফাজলামি করিস না, খোদার কসম মরে যাব। ওঠ প্লিজ, জানকি বাচ্চা ওঠ। এই কুত্তার বাচ্চা, উঠতে বললাম তো। ওঠ বলছি পরাণ। রেড সাইল্যান্ড ম্যানরে রয়েছে ন্যান্সি। সেই কক্ষে একটা হসপিটাল কেবিন হিসেবে তৈরি করা হয়েছে। ন্যান্সি ঘুমাচ্ছে আপাতত। হাইপারটেনসিভ ক্রিসিস, উচ্চ রক্তচাপে হঠাৎ সংকট মূলত তখন ঘটে যখন রক্তচাপ অস্বাভাবিকভাবে অত্যন্ত উচ্চে চলে যায়, সাধারণত সিস্টলিক। এটি শরীরের জন্য জীবনের হুমকির অবস্থার সমতুল্য, কারণ এটি মস্তিষ্ক, হার্ট, কিডনি বা চোখের রক্তনালী ক্ষতিগ্রস্ত করতে পারে। তীব্র মানসিক চাপ, ভয়, আতঙ্ক বা হঠাৎ রাগ, অত্যাধিক উদ্বেগ বা আতঙ্কের মুহূর্তে রক্তচাপ হঠাৎ বেড়ে যেতে পারে। ডক্টরের কথাগুলো শুনে ভেতরে ভেতরে সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছিল আফ্রিদের। সে বাধ্য করেছিল এই মেয়েকে সবটা দেখতে। আফ্রিদ গত এক সপ্তাহ ধরে পাগলের মতো ছিল। ময়মুনা হোসেন ছেলের অবস্থা দেখে বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করেছিলেন, কি এমন আছে ওর মাঝে? আফ্রিদ প্রত্যুত্তরে বলেছিল, আমার প্রাণ। রেড সাইল্যান্ড ম্যানর। ঘুমটা হালকা হয়ে এসেছে ন্যান্সির। ধীরে ধীরে চোখ মেলে তাকালো। মাথাটা ভন ভন করে ঘুরছে মনে হচ্ছে। ধীরে ধীরে বিছানায় উঠে বসল ন্যান্সি। নরম তুলতুলে বিছানায় শুয়েছিল ন্যান্সি। পায়ে ভীষণ ব্যথা করছে। সেদিন দুপুরের বীভৎস ঘটনা মনে পড়তে হাত পা হিম হয়ে এলো তার। খট শব্দে দরজাটা খুলে ভেতরে ঢুকে এলো আফ্রিদে হোসেন। আফ্রিদকে দেখে দেহ কেঁপে উঠল মেয়েটার। বিছানা থেকে নেমে এলো নিচে। পা ব্যথা করছে মারাত্মকভাবে। ভিজে ওঠে আঁখি পল্লব তার। হায় মেরি বান্দি, উঠে গেছিস? ন্যান্সির নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আফ্রিদ কি বিভৎসভাবে খুন করেছে লোকটাকে? হ্যাঁ, একজন মাফিয়া, একজন টেরোরিস্ট। সে কখনো ভালো হতে পারে না। আর ন্যান্সি কিনা তাকে ভালোবেসে ফেলেছে। আমার থেকে আপনি দূরে থাকুন। জানোয়ার আপনি, জানোয়ার। মানুষ নামক নরপশু। আফ্রিদ হাসে, নিষ্পাপ হাসি। অথচ এই মুখের পিছনে লুকিয়ে আছে তার পৈশাচিক সেই বিকৃত মস্তিষ্ক। এক্স্যাক্টলি, একদম ঠিক বলেছিস তুই। আমি মানুষ নামক নরপশু। বাট শুধু অন্যদের কাছে। তুই তো নিজেই চেয়েছিস আমাকে চিনতে। আমি কে সেটা জানতে। আমি তো চাইনি তুই আমার বিষয়ে জান। ন্যান্সি খুঁড়িয়ে খুঁড়িয়ে বিছানা থেকে নেমে হাঁটছে। আমি আপনার সাথে থাকবো না। আমি এক্ষুনি চলে যাব। ন্যান্সি আফ্রিদকে উপেক্ষা করে বের হতে নিলে তার বাহু টেনে ধরে আফ্রিদ। শালি, মাঙ্গের নাতি, এতই সহজ আমার থেকে যাওয়া? উফ, এতটা সহজ নয়। বিয়ে করেছি তোকে, এমনি এমনি করিনি। বহু কাহিনী আছে। ছাড়ুন আমাকে। আমি আপনার সাথে থাকতে চাই না। ছাড়ুন বলছি। আপনি খুনি। মেজাজ হারালো আফ্রিদ। গাল চেপে ধরে ন্যান্সির। হিস হিসিয়ে বলে ওঠে, কুত্তার বাচ্চা, তোর জন্য খুন করেছি আমি। তোকে আমি। বই কারো ছোঁয়ার কথা নয়। তাহলে কেন ছুঁয়েছে অন্য কেউ? বল। আমি বলছিলাম না এই দেহে যাতে একটা ফুলের টোকাও না লাগে? কেন লাগলো বল মাতারি। ন্যান্সি ছুটতে ধস্তাধস্তি করলেও পুরুষালী দেহের সাথে পেরে ওঠে না। ছাড়ুন আমাকে। উফ, শাস্তি বাকি আছে। আর মাত্র কয়েক ঘন্টা, এরপর তোর শাস্তি পাওয়ার সময়। ন্যান্সিকে পাজা কোলে তুলে বিছানায় নিয়ে এলো আফ্রিদ। শুয়ে দিল বিছানায়। পায়ের ব্যথা সহ্য করতে পারছে না সে। ব্যান্ডেজ করা, কিন্তু তারপরে ভীষণ ব্যথা হচ্ছে। নিশ্চয়ই এই ব্যান্ডেজে এই জানোয়ারটাই করেছে। অথচ ন্যান্সি জানতেই পারল না গত এক সপ্তাহ ধরে তার প্রতিটি ক্ষত জায়গায় হাজার কোটিবার চুমু খেয়েছে এই জানোয়ার। হাতটা শার্টের বোতামে চলে যায় আফ্রিদের। ফটাফট সব বোতাম খুলে ফেলল সে। আটকে ওঠে ন্যান্সির অন্তঃস্থল। কাপা কাপা স্বরে বলল, আমার কাছে আসবেন না আপনি। আমি আপনাকে ঘেন্না করি। গা দুলিয়ে হেসে উঠল আফ্রিদ। আমি কখন বললাম আমাকে ভালোবাসতে? ঘেন্নাই যথেষ্ট। সে পালাতে যায়। আফ্রিদ বাঁকা হেসে বলল, রান লিটল মাউস, রান। ইফ আই ক্যাচ ইউ, ইফ ফাকিং ইউ। ন্যান্সি ডুকরে কেঁদে উঠল। কোথাও একটা কষ্ট হচ্ছে তার। এই লোকটা ভালো মানুষ নয়, সে সেটা বুঝে উঠেছে। কিন্তু ন্যান্সি তো তাকে ভালোবাসে। ন্যান্সির নিজের ওপর রাগ হচ্ছে। সে কেন খারাপ মানুষ হলো? ওহে সুন্দরী, তোমাকে আজকে আফ্রিদে হোসেন তার সবচেয়ে দামি জিনিসটা উপহার দেবে। দিয়ে নে। তোর তো খুশি হওয়ার কথা।
রাগে ফুঁসে ওঠে ন্যান্সি। নাক মুখ কুঁচকে বলল, ছি, নোংরা লোক একটা। আপনার স্পর্শে আমি অপবিত্র হব। আফ্রিদ উদম গায়ে এসে ধপাস করে শুয়ে পড়ল ন্যান্সির ওপর। মৃদুস্বরে বলল, তুই অপবিত্র হবি অ্যাঞ্জেলিনা, আর আমি তো সান্নিধ্য পেয়ে একটু পবিত্রতা খুঁজে নেব। আবারও ডুকরে কেঁদে ফেলল ন্যান্সি। আপনি খারাপ মানুষ, আপনার সঙ্গ চাই না আমি। আফ্রিদ ঠোঁট উল্টে নেয়, বাচ্চা সুলভ মুখ করে বলল, প্লিজ চিৎকার কম করিস, এই রুমটা কিন্তু সাউন্ড প্রুফ নয়। ওষ্ঠচোরা ফাঁক হয়ে এলো ন্যান্সির। এখন কি অবস্থা? আমার বেটা কেমন আছে? ময়মনে হোসেনের কথায় ঈশান স্বভাবসুলভ জবাব দিল, ওনারা ঠিক আছে ম্যাম, আপাতত সাইলেন্ট ম্যানারে রয়েছেন। বলে বস বললেন কেউ যেন না থাকে। ময়মনে হোসেন কিছু একটা ভাবলেন, তারপর চলে গেলেন নিজের রুমে। সেই মুহূর্তে ঈশান ঘুরে দাঁড়ালো গেস্ট হাউসের দিকে যাওয়ার জন্য। সুযোগ লুফে নিল তিতলি। এতক্ষণ যাবৎ আড়ালে দাঁড়িয়েছিল ভয়ে, নৈশব্দে পা ফেলে পালাতে চাইলে ভরাট কণ্ঠে ভেসে এলো, এই মেয়ে এদিকে এসো। পা জোড়া থামলো তিতলির, চোখ খিচে নিল, শুষ্ক ঢোক গিলে পিছন ফিরল। দুহাত পিছমোড়া করে বেঁধে দাঁড়িয়ে আছে ঈশান। তার চোখের চাহনিতে আত্মা কেঁপে ওঠে মেয়েটার। ইলহাম ম্যাম বাড়ি থেকে বেরিয়ে গেল, তখন তুমি কোথায় ছিলে? তিতলি মিনমিনে গলায় বলল, আসলে ইলহাম আপু এমনভাবে ধমক দিয়ে বললেন নিজের কাজ করতে, তাই আমি সাহস পাইনি থামানোর, অগত্যা থেমে গিয়েছিলাম। দাঁত কটমট করে বলল ঈশান, যখন আমি ধমক দেই তখন তো থামো না। ইলহাম ম্যামকে দেখে রাখার বেলা এত অজুহাত। মুখখানি বিভৎস হয়ে উঠেছে তিতলির। চাপা ক্ষোভ ঝেড়ে বলল, বেশি বেশি বুঝেন আপনি। আর ওনার কথা শুনবো না তো কি আপনার কথা শুনবো, বেড়া মানুষ? ঈশান কপাল কুঞ্চন করে আওড়ালো, জি, বেড়া মানুষ আপনার মতো বেড়ি মানুষ নয়, মন চায় থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেয়। তিতলি বিস্মিত কণ্ঠে বলে ওঠে, হ্যাঁ, আমি তো হাতে চুড়ি পরে রাখছি, আপনি থাপ্পড় দেবেন আর আমি বসে থাকবো। ঈশান ব্যঙ্গাত্তর করে বলল, চোখ মেলে দেখো রংপুরের মাইয়া, তোমার হাতে চুড়ি, ওটা তোমাদের মতো বেডি মানুষের জন্যই তৈরি, হা হা। রাগে গজগজ করে উঠল তিতলি। ঈশান ডেভিল টাইপ হাসি দিয়ে বেরিয়ে গেল। তবদা খেল তিতলি, মুখের ওপর এমনভাবে অপমান করে চলে গেল। রিসার্চ সেন্টার, হল নাম্বার 2। স্ত্রী বাচ্চাকে মনে পড়ে মিস্টার আলবার্ট নিশ্চুপ। তিনি তো প্রতিদিন নিজে সেই ছোট্ট মেয়েটাকে মনে করেন, যাকে আদরে আহ্লাদে রেখেছিলেন। কামাল, আমি খুবই ব্যর্থ এক বাবা, এক ব্যর্থ স্বামী, এক ব্যর্থ বন্ধু। আমি বন্ধু হতে পারিনি, যদি হতে পারতাম তাহলে বাকি কথাগুলো গলায় আটকে আসছে মিস্টার আলবার্টের। তিনি কল্পনা করতে পারছেন না সেই দিনগুলোর কথা, যা ভয়ঙ্কর স্মৃতি হয়ে অতীতের পাতা দখল করে বসে আছে। স্মৃতিচারণ করেন তিনি পুরনো দিনগুলোর কথা। জানেন মিস্টার আলবার্ট, এই হামলায় আমার ছোট মেয়েটা মারা গেছে। আমার মেয়েটা আমাকে খুব ভালোবাসে, হয়তো সে জানেই না তার বাবা তাকে বাঁচাতে পারেনি। আমি ছিলাম না তার মৃত্যুর সময়, তবে জেনেছি গাড়িতে। আমার মেয়েটা। চোখ ভিজে ওঠে মিস্টার কামালের। মিস্টার আলবার্ট কি বলে সান্ত্বনা দেবেন খুঁজে পেলেন না। তিনি নিজেও জানেন সন্তান হারানোর কষ্টটা ঠিক কি। রেড সাইলেন্ট ম্যানর। ঘরের দরজা পুরোপুরি বন্ধ। ভেতরে শুধু আফ্রিদ আর ন্যান্সি রয়েছে। ব্যথাতুর পা নিয়ে পিটপিট করে তাকাচ্ছে আফ্রিদের দিকে। না চাইতেও বেহায়া চোখ দুটো তাকেই দেখছে। শার্টবিহীন লোকটা দাঁড়িয়ে আছে, তার ইস্পাতের মতো কঠিন বক্ষদেশ। সুদেহী সুশ্রী পুরুষ, যতই সুদর্শন হোক, তার পেছনে লুকানো কুৎসিত চেহারা দেখে ফেলেছে ন্যান্সি। উইথাউট মাতারি আমার, লাগবে নাকি? দুহাতে কানটা শক্ত করে চেপে ধরে ন্যান্সি। নিতে পারছে না এই অশ্লীল লোকের অশ্লীল কথাবার্তা। আহত বাঘিনীর ন্যায় গর্জে ওঠে, দূরে থাকুন আমার থেকে, আমি কিন্তু চিৎকার করব বলছি। কিয়ৎক্ষণ চলল নীরবতা। সেই নীরবতা ভেঙে আকস্মিক ঘর কাঁপিয়ে হেসে উঠল আফ্রিদ। কর চিৎকার, দেখি কে আসে তোকে বাঁচাতে। তবে তুই চাইলে চিৎকার করতে পারিস, বাইরের পশু পাখি তোর চিৎকার অবশ্যই শুনবে। আফ্রিদের বিহেভিয়ার মোটেও ভালো লাগছে না ন্যান্সির। পুরো একটা প্যাকেট সিগারেট শেষ করেছে সে, আর সিগারেটের গন্ধ পেট মোচড় দিচ্ছে বারংবার। তারপরেও থেমে নেই আফ্রিদ। ওয়াইনের বোতলটা উপরে তুলে ঢক ঢক করে খেয়ে নিল বেশ অনেকটা।
ন্যান্সি শুকনো ঢোক গিলল। আফরিদ তার দিকে এগোতে দেখে পিছুতে লাগলো মেয়েটা। ভয়ে জড়সড় হয়ে গেছে সে। করুণ দৃষ্টিতে তাকালো ন্যান্সি। আকুল আবেদন করে বলল, প্লিজ আফরিদ, আপনি থামুন। আপনি নিজের মধ্যে নেই। রাইট রাইট, আমি নিজের মধ্যে নেই, আপাতত তোর মধ্যে আছি। আকস্মিক বিছানায় এসে ব্যথাতুর পাটা টেনে নিজের কাছে নিয়ে এলো ন্যান্সিকে। কে টানে ডিরেক্টর বুকে এসে হুমড়ি খেয়ে পড়ল ন্যান্সি। আফরিদ রাগে হিসিয়ে বলল, তোর এই অবস্থার জন্য তুই দায়ী। বেয়াদবের বাচ্চা, তুই আমাকে বাধ্য করলি। এখন যা হবে সবকিছুর দায়ভার তোর। ন্যান্সি দিক বিদিক না পেয়ে দুহাতে গলা জড়িয়ে ধরে আফরিদের মুখ গুজে তার গলদেশে। হেসকে ওঠা কণ্ঠে বলে ওঠে, আমাকে বাঁচান না আপনার থেকে। আফরিদ হোসেন একটা মনস্টার, প্লিজ বাঁচিয়ে নিন। নির্বিকার ভঙ্গিতে হৃদয় কুঞ্চিত করে নিল আফরিদ। দারুণ ব্যাপার, তার থেকে বাঁচতে তাকেই বলছে বাঁচিয়ে নিন। তুই একটা আস্ত ডাইনি, রক্তচুষি ডাইনি কোথাকার। চালাক আছিস মাইরি, আমার থেকে বাঁচতে আমাকেই জড়িয়ে ধরেছিস। ন্যান্সি টু শব্দ উচ্চারণ করলো না, চুপচাপ রইল ওভাবে। সে জানে আফরিদ তাকে আঘাত করবে না, আর জড়িয়ে ধরার পর তো মোটেও না। ছাড় আমায়, তুই মোটেও আমাকে আটকাতে পারবি না এভাবে। আমি বাসর করব মানে করবই, ছাড় বলছি। ন্যান্সি দুহাতে আঁকড়ে ধরেছে তার গলা, লম্বা নখগুলো যেন গেঁথে দিচ্ছে। আফরিদ হাঁসফাঁস করে উঠল। আচ্ছা, মুশকিল হলো, কাকে ছুবে সে? যাকে ছুতে চাইছে সেই তাকে বলছে বাঁচান। আচ্ছা, ছুবো না, এবার তো ছাড়। ন্যান্সি সহসা ছেড়ে দিল তাকে। চোখ দুটো ফুলে উঠেছে তার, আদুরে মুখটা রক্তিম হয়ে উঠেছে। আফরিদ এগিয়ে এলো, আঙুল বাড়িয়ে ছুঁয়ে দিল তার নরম গাল। আজকের দিনটা লাস্ট, বেয়াদবের বাচ্চা। যদি এই দেহে আর একটা আঘাত পড়ে, তাহলে তোর খোদার কসম তোকে আমি কাঁচা চিবিয়ে খাবো। আফরিদ এহসানের দ্বারা সবকিছু সম্ভব। দেখা গেল সত্যি তাকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। কাপা কাপা স্বরে বলল, আমরা কোথায় আছি? রেড সাইল্যান্ড ম্যানরে। এই ভয়ঙ্কর বাড়িটা আগে উঠেছিল ন্যান্সি। ওই যে অজ্ঞান হয়ে গেছিল আর ফ্রিজে কাটা মাথা দেখেছে। সে জানে সেদিন আফরিদ মিথ্যে বলেছে তাকে। একটিবার ইচ্ছে করছিল জিজ্ঞেস করতে কেন মিথ্যে বলেছে। সেই সাহসটুকু হয়ে উঠল না ন্যান্সির ভেতর। এই বুঝি আবারও তার উপর হামলা করবে এই জানোয়ারের বাচ্চা। আমার কি রূপ চুইয়া চুইয়া পড়তেছে? এমন তাকাইস না, নিষেধ করলাম। ন্যান্সি আকস্মাৎ ছুটে ওঠে। কেন? তুই এমনি তাকাইলে সিস্টেমে কারেন্ট অফ অন হয়। এমন একটা উত্তর মোটেও আশা করেনি ন্যান্সি। ভ্যাবাচাকা খেয়ে গেল মেয়েটা। আফরিদ রুম থেকে বের হয়ে যায়। ন্যান্সি আস্তে আস্তে নিচে নেমে এলো বিছানা থেকে। পাটা ব্যথায় টনটন করছে। লোহার রডে ব্যথা পেয়েছে, তার ওপর পেরেক তো আছেই, কিন্তু সবচেয়ে বেশি যন্ত্রণা হচ্ছে বুকের ভেতর। এখন সে নিশ্চিত আফরিদ হোসেন তার পুরো পরিবারকে শেষ করে দিয়েছে। হুডটি পাক আর না পাক, সে কখনোই আফরিদকে আর বিশ্বাস করবে না। তবে হুডিটা খুব প্রয়োজন ছিল তার। প্রায় আধা ঘন্টা পর আবারও রুমে ফিরে এসেছে আফরিদ। সন্ধ্যা নেমেছে সেই কখন। ন্যান্সি এখনো ছেলেদের শার্ট প্যান্ট পরে আছে। প্লেটে খাবার হাতে ভেতরে প্রবেশ করলো আফরিদ। ন্যান্সিকে দেখে নাক ছিটকে বলল, উফ বান্দিরে, তুই মাইয়া মানুষ, মায়াদের কাপড় পরবি, তুই কে শার্ট পরে অন্য কিছু ফিল দিবি? আফরিদের কথায় তীব্র রাগ অনুভব করলো ন্যান্সি। খুঁড়িয়ে খুঁড়িয়ে আবারও বিছানায় গিয়ে শুয়ে পড়ল। সে এখনো ভাবতে পারছে না আফরিদ কাউকে খুন করে ফেলেছে। খাবার প্লেট হাতে বিছানায় উঠে এলো আফরিদ। একটানে নিজের অতীব নিকটে নিয়ে আসে ন্যান্সিকে। গালে নাক ঘষতে ঘষতে ফিসফিসিয়ে বলল, খাবার শেষ কর, নয়তো আই উইল ফাক ইউ। কথাটা কর্ণগোচরে প্রবেশ করতেই এলোমেলো হাতে খাবারের লোকমা তুলল। আফরিদকে তিল পরিমাণ বিশ্বাস করে না ন্যান্সি। দেখা গেল সত্যি সত্যি। ভাবতে গেলেও শরীরে কাটা দিচ্ছে। আফরিদ নিঃশব্দে বালিশ টেনে মাথার পিছনে নিয়ে শুয়ে রইল শান্ত ভঙ্গিতে। মেয়েটা এত আদর আদর কেন? এতটা সহজ সরল না হলেও পারত। আফরিদ হয়তো কোনোদিন তার দিকে ফিরেও তাকাতো না। আর কে বলেছে এত দরদি হয়ে তাকে বাঁচাতে? যদি না বাঁচাতো তাহলে তো আফরিদের সাথে দেখাই হতো না তার। ন্যান্সি চুপচাপ হাতে খাবার তুলে বসে আছে। মাথার মধ্যে অন্য চিন্তা চলছে তার। খুব শীঘ্রই কিছু একটা করা প্রয়োজন, যেটা করলে আফরিদের থেকে পালাতে পারবে, শেষ করতে পারবে আফরিদের পাপের রাজত্ব। এক লম্কা খাবার গিলতে পারছে না।
কান্না পাচ্ছে তার। রাগে দুঃখে প্লেটটা ছুঁড়ে ফেললো ফ্লোরে। কাচের প্লেটটা ভেঙে গুঁড়িয়ে গেল। চিৎকার করে উঠল ন্যান্সি, আপনি খুনি কেন? আপনি অপরাধী কেন আফরিদ? আপনার এই খাবারগুলো পাপের, আমি খেতে চাই না। দুহাতে মুখ চেপে কেঁদে ফেলল ন্যান্সি। আফরিদ ভীষণ শান্ত, স্বাভাবিকভাবে বিছানা ছেড়ে ফ্লোরে পা রাখলো। ন্যান্সি নামতে চেয়েও পা রাখতে যাবে অমনি পা জোড়া নিচে হাত রাখলো আফরিদ। সতর্ক করে বলল, কাচের টুকরো দেখিস না। ন্যান্সি হেঁচকি তুলে তুলে তাকাচ্ছে। ন্যান্সির মনে হয়েছিল আফরিদ তার গায়ে হাত তুলবে, কিন্তু তার কিছুই হলো না। আফরিদ খুব শান্তভাবে কাচের টুকরোগুলো সরিয়ে পরিষ্কার করে দিল। ন্যান্সি বেডে বসে আছে। আফরিদ উদম গায়ে আবার বাইরে গেল। প্লেটটা টেবিলের ওপর রাখতে ন্যান্সি চাপার রাগ দেখিয়ে বলল, আমি খেতে চাই না আপনার খাবার। আফরিদ কিছু বলল না। ড্রেসিং টেবিলের কাছে গিয়ে ড্রয়ার থেকে একটা রবিন হেয়ার ব্যান্ড বের করে এনে ন্যান্সির কাছে উঠে এলো বেডে। পিছন দিক উঁচু করে সবগুলো চুল মুঠো করে রিবন ব্যান্ড দিয়ে বেঁধে দিল। হাত বাড়িয়ে এসি রিমোটটা নিয়ে এসিটা অন করে দিল। ন্যান্সি বেককল বনে গেল আফরিদের কর্মকাণ্ড দেখে। আবারও বিছানায় ছাড়লো আফরিদ। কাবার্ড খুলে ন্যান্সির জন্য নিজের শার্ট আর নতুন একটা জিন্স প্যান্ট বের করে আনে। আফরিদ তার দিকে এগোতে দেখে ছলকে ওঠে ভেতরটা। আফরিদ সিংহের ন্যায় ন্যান্সির উপর ঝাঁপিয়ে পড়ে। ভয়ে সেধিয়ে যাচ্ছে মেয়েটা। ঠক ঠক করে কাঁপছে তার সর্বাঙ্গ। ঘামে ভিজে পরনের শার্টটা লেপ্টে আছে অঙ্গ প্রত্যঙ্গে। কি চাস তুই? মরে যাই আমি? এভাবে মেরে ফেলতে চাইছিস? ন্যান্সি শ্বাস প্রশ্বাস দ্রুত গতিতে চলছে। শার্টের বোতামগুলো কেমন খামচে ধরে আছে আফরিদে হোসেন। ন্যান্সি ভয়ার্ত চোখে তাকালো তার নিরাক্ষী জোড়ায়। বুকের ভেতর কাঁপছে। ন্যান্সি ভয় করছে আফরিদ এখন তার গায়ের এই বস্ত্রটুকু কেড়ে নেবে। আফরিদ ফটাফট শার্টের বোতামগুলো টেনে খুলে দিতে চোখ দুটো খিচিয়ে নিল ন্যান্সি। শুষ্ক ঢোক গিলল। তার কণ্ঠনালীতে কুণ্ডলি পাকিয়ে আসা কান্নাগুলো ওখানে আটকে আছে। আফরিদ মুখ নামিয়ে কণ্ঠনালীতে ঠোঁট ছোঁয়ানো মাত্রই বিদ্যুৎস্পৃষ্টের ন্যায় কম্পিত হলো তার তনু। ন্যান্সি অস্ফুট স্বরে চেঁচালো, ছেড়ে দিন। আমি তোর জন্য মরে যাচ্ছি অ্যাঞ্জেলিনা, তুই কি সেটা দেখিস না? একবার চেয়ে দেখ, আমি তোর কাছে অসহায়, তোর কাছে জানোয়ারের আত্মসমর্পণ করতে প্রস্তুত। ন্যান্সি উত্তর করে না। আফরিদ শার্ট খুলে দিতেই লজ্জায় আড়ষ্ট হয় রমণী। সেই শার্ট বদলে নতুন শার্ট পরিয়ে দিল। ন্যান্সি বাধা দিল জিন্সের বেলায়। আফরিদ তপ্ত নিঃশ্বাস ছেড়ে প্যান্টটা ছুঁড়ে ফেলল কাউচের ওপর। আফরিদ হাত বাড়িয়ে টেবিলের ওপর থাকা খাবারের প্লেটটা তুলে নিল। চামচের বদলে হাত ব্যবহার করলো। মুখের সামনে খাবার ধরতেই মুখ ফিরিয়ে নিল ন্যান্সি। আফরিদ রয়ে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকে। তারপর ক্ষিপ্ত মেজাজে বলে ওঠে, না খেলে মেরে ফেলবো, কিন্তু মেরে ফেলুন আমাকে। আপনার মতো জানোয়ারের সাথে থাকতে চাই না। আফরিদ এক হাতে গ্রীবা চেপে প্লেট রেখে অন্য হাতে নিজের সাথে চেপে ধরে হিসিয়ে বলল, এইভাবে নিজের সাথে চেপে মেরে ফেলবো, একদম শেষ করে ফেলবো। না আমি বাঁচবো, না তোকে বাঁচতে দেব। ন্যান্সি মোচড়ানো দেখে ওষ্ঠ বাঁকিয়ে হেসে ফেলল আফরিদ। তর্জনী দ্বারা নাকের নিচে ঘষে নেশাতুর কণ্ঠে বলল, আই থিঙ্ক আই শুড ডু সামথিং। আফরিদ খামখেয়ালি কথাবার্তা শুনে অন্তরস্থলে কাঁপুনি সৃষ্টি হয়। শরীরে জমে আসে বরফের ন্যায়। তীব্র বুক ধুকপুকানি নিয়ে একটু পিছিয়ে যায়। পিছনের দিকে ঘুরে আড়াল করে নিজের অনুভূতিটুকু রিনরিনে গলায় বলল, খাবো আমি, খিদে পেয়েছে আমার। আফরিদের ভীষণ হাসি পেল। হাসিটা চেপে রেখে খাবার মাখিয়ে মুখে তুলে দিয়ে খাইয়ে দিল আফরিদ। ন্যান্সি না চাইতেও বাধ্য হয়ে খেয়ে নিল। আকস্মিক প্লেটটা নিয়ে রেখে দিল আফরিদ। হকচকিয়ে গেল ন্যান্সি। ভীতু চোখে তাকায় আফরিদের মুখ পানে। দুহাতে আদর মাখা মুখটা নিজের আজলায় তুলে নিল আফরিদ। তোকে আমি কোথায় লুকিয়ে রাখি বলতো পরাণ? বুকে লুকিয়ে রাখি, যাতে কেউ দেখতে না পায়, কেউ আঘাত করতে না পারে। বাকরুদ্ধ ন্যান্সি। আফরিদ তাকে ভালোবাসে, সেটা সে আগেই জেনেছে, কিন্তু তাতে কি? তার ভালোবাসায় কোনো পবিত্রতা নেই। সে এক পাপী, একটা খুনি, মাফিয়া, অবৈধ সব কিছুর সাথে জড়িত। ন্যান্সি শুধু বোকার মতো তাকিয়ে আছে। পরাণ, আমার হবি? ন্যান্সি বড় বড় চোখ করে তাকায় তার দিকে। ছিটকে দূরে সরে এলো। আকস্মিক হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, আপনি একটা খারাপ মানুষ, আমি কখনো আপনার হব না, আপনি খুনি। শান্ত মেজাজটা বিগড়ে গেল আফরিদের। চুপ, বেশি কথা বলিস তুই।
আমি খারাপ, তাতে তোর বাপের কি? তোর কাজ হচ্ছে আমার হয়ে থাক, ব্যাস। ন্যান্সি ঠোঁটে ঠোঁট চেপে কান আটকানোর চেষ্টা করে। সে চাচ্ছে না এই মুহূর্তে আফ্রিদকে রাগিয়ে দিতে, চাই সুযোগ বুঝে কোপ মারবে। আপনি আমাকে ভেঙে চুরে গুড়িয়ে দিচ্ছেন, আমি গড়ে দেব আপনার এই পাপের রাজ্য। আমার কাজ কি? রাজ্য আমার, রাজত্ব তোর। রাজত্ব করতে থাক যেভাবে ইচ্ছে। কথাটা বলে একটু থামলো আফ্রিদ। ন্যান্সি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। আফ্রিদ ফের বলল, এখন কি রাজ করবি সেটা তোর ওপর নির্ভর করে, তবে বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট। ন্যান্সি কিছুক্ষণ চুপ থাকলো। আফ্রিদ হাত বাড়ানো বুকের আশার ইঙ্গিতে। ন্যান্সি নিজেকে অসহায় লাগছে। সে কোনোভাবেই মানতে পারছে না আফ্রিদ একজন মাফিয়া, তার চোখের সামনে খুন করেছে। সে ভালোবেসেছিল তাকে, কোনোভাবে তার খারাপ দিকটা মেনে নিতে পারছে না। আকস্মাৎ ন্যান্সি তীব্র দুঃখ নিয়ে বলল, আমি আপনাকে অভিশাপ দিচ্ছি, আপনার একটা মেয়ে হোক, তারপর সেও আপনার মতো একজনের হাতে অত্যাচারিত হোক। আফ্রিদ কিছুক্ষণ নিষ্পলক চেয়ে থেকে ফিক করে হেসে দিল। হেসে হেসেই বলল, আগে কাছাকাছি আয়, তারপর তোর খোদা তোকে একটা বাচ্চা দিক আমার অংশ হিসেবে। সেই বাচ্চাটাকে শাস্তি পাওয়ার জন্য হলেও তো আসতে হবে দুনিয়ায়, আর তাকে আসতে হলে তোকে আফ্রিদের নিকটে আসা অতি আবশ্যক। ন্যান্সি নাক টানলো। আফ্রিদ মেয়েটাকে এক টানে ফেললো বিছানায়। ন্যান্সি নির্বাক, প্রতিক্রিয়া দেখালো না। যা ইচ্ছে করুন, কিছু বলবে না ন্যান্সি। তর্ক করতেও কষ্ট হচ্ছে, অথচ তাকে অবাক করে দিয়ে শার্টের অংশ খুলে পিঠের ক্ষতস্থানে অল্প করে ক্রিম লাগাতে ব্যস্ত। আঘাতটুকু শুকনো প্রয়োজন। আফ্রিদ কষ্ট পায়, তার ইলহাম ন্যান্সি অ্যাঞ্জেলিনা কষ্ট পেলে। পরপর ঠোঁট ছুঁয়ে বুকের সাথে চেপে ধরে শীর্ণবদনখানি। নিস্তব্ধ রাত। নিজেকে একটা রুমে পড়ে থাকতে দেখে ভয়ে সেটিয়ে গেল ন্যান্সি। আফ্রিদ কি তাকে এখানে এনেছে? হাত পা ঠান্ডা হয়ে আসছে তার। আফ্রিদ কোথায় আপনি? আফ্রিদ, এসব মজা আমার ভালো লাগছে না। আফ্রিদ, তর্জনী আঙুলে ঈগল পাখির আংটিটা রয়েছে, মুখে মাস্ক আর চোখে চশমা। লোকটা সে আগন্তুক। আপনি আপনি এখানে কি করেন? আগন্তুক চাপা হাসলো, ভয়ঙ্কর সে হাসি। হে বেবি গার্ল, হাউ আর ইউ? ন্যান্সির আগে কাঁপছে। এই লোকটা তার সামনে, অথচ সে কিছু করতে পারছে না। লোকটা তার পরিবারকে শেষ করে দিয়েছে। ন্যান্সি নিশ্চিত এটা আফ্রিদ ছাড়া আর কেউ নয়। আমি জানি আপনি আফ্রিদ, আমার সাথে সব মজার লুকোচুরি আর করতে পারবেন না। অট্টহাসিতে ফেটে পড়ল আগন্তুক। ন্যান্সির কথাগুলো তার নিকটে বাতাসে ভেসে আসা গুঞ্জন মনে হলো। সেই গুঞ্জনে কর্ণপাত করল না সে। হিসিয়ে বলে ওঠে, বেবি গার্ল, এখানে থেকে ডিরেক্ট 3rd ফ্লোরে যাবে। এরপর একটা রুম আছে, ওখানে যাবে, ঠিক আছে? তুমি সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে। কে আফ্রিদি হোসেন আর কে আমি। প্লিজ গুলিয়ে ফেলো না, আমি কিন্তু মোটেও ভুল পছন্দ করি না। কথা বলতে বলতে মাথাটা ভীষণ ঘুরতে লাগলো ন্যান্সির। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মাটিতে। জ্ঞান ফেরার পর আবার নিজেকে বিছানায় দেখে আটকে ওঠে ন্যান্সি। পাশে এলোমেলো হয়ে ঘুমাচ্ছে আফ্রিদ। সে গভীর ঘুমে অচেতন হয়ে আছে। ন্যান্সি আশ্চর্য হচ্ছে, এটা যদি আফ্রিদ হয় তাহলে সে কে ছিল? আর 3rd ফ্লোরে কি আছে? নিজের ভেতরের উত্তেজনা সামলাতে না পেরে দ্রুত বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো ন্যান্সি। এটাই সুযোগ সেখানে যাওয়ার। সে জানতে চায় কে এই আগন্তুক, কে আফ্রিদি হোসেন। কি হচ্ছে এসব? পা টিপে টিপে ওপরে গেল ন্যান্সি। এখানে প্রায় সবগুলো রুম বন্ধ, তবে সব মুচড়ে দিতেই গেল। ন্যান্সি শুনেছে ঈশানের থেকে আফ্রিদ মিটিং আর নিজের কিছু জরুরি কাজে এখানে আসে। ন্যান্সি আস্তে আস্তে প্রথম রুমটায় গেল। ধুলোবালি জমে আছে আশেপাশে। সামনে বড় একটা ফ্রেম টাঙানো। আফ্রিদি হোসেন আর তার সাথে আরো একজন সুদর্শন পুরুষ, তবে আফ্রিদের থেকে বেশি সুন্দর নয়, কিন্তু যতটুকু সুদর্শন তাতে অন্য কোনো পুরুষ টিকতে পারে না। ন্যান্সি আশ্চর্য চোখে দেখলো তাকে। কে এটা? ছবি আলগোছে নামে আনে ন্যান্সি। স্পষ্ট লেখা আছে, আফ্রিদ এহসান এবং লুসিফার এলেন ইদ্রান। ইদ্রান নামটা দেখে অবিশ্বাস্য নয়নে তাকালো ন্যান্সি। এর সাথেই তো কথা বলে আফ্রিদ, কিন্তু কে ইদ্রান? ন্যান্সি আশেপাশে খুঁজতে লাগলো আরো কিছু পাওয়া যায় কিনা। না জানি কখন আফ্রিদ চলে আসে। লোহার আলমারিটা টেনে খুলতেই ভেতরে অনেকগুলো পুরনো জামা কাপড় দেখতে পেল। আশ্চর্যের বিষয়, কিছুই পেল না।
এলোমেলো হাতে সবগুলো জামা টেনে সবার ভেতর থেকে সিন্দুক দেখতে পেল। অর্ধখোলা অবস্থায় রয়েছে। আরেক দফা চমকে উঠে ন্যান্সি তার আগেই, কি কেউ এখানে এসেছে? না হলে এটা খোলা থাকে কিভাবে? ভেতরে অনেকগুলো ছবি দেখতে পেল। ধপাস করে তার হাত থেকে সিন্দুকটা পড়ে গেল। এমন কিছু রয়েছে যা দেখে চোখ দুটো ছানাবড়া হয়ে গেছে রীতিমতো। এটা আফ্রিদি হোসেন, এটা কি করে সম্ভব? এটা আপনি কোথায় পেলেন? ন্যান্সির নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে। এসব কি করে সম্ভব? আফ্রিদ কি করে পেল এগুলো? অথচ ন্যান্সি গুণাক্ষরেও টের পেল না। একজোড়া চোখ তাকে আড়ালে দেখছে।